আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্সের পডকাস্ট আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত আলাপ করব সায়েন্টিফিক রিপোর্টিং বা সায়েন্টিফিক পাবলিকেশন নিয়ে। এর পাশাপাশি আমাদের মুখস্থ বিদ্যা কালচার, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্লেজারিজম ও অন্যান্য খুঁটিনাটি বিষয়। আমাদের আলাপের সঙ্গী বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি মেম্বার মিস্টার রাশেদুল আমিন তুহিন, মির্জাপুর ক্যাডেট কলেজের অ্যালামনাই মিস্টার রাশেদ, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পরবর্তীকালে মিস্টার রাশেদ সুইডেনের রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কেটিএইচ থেকে নেটওয়ার্ক সিস্টেমস ও সার্ভিসের উপর মাস্টার্স সম্পন্ন করেছেন। তাহলে চলুন আর দেরি না করে জিএটাই সায়েন্সের মিস্টার রাশেদুল আমিন তুহিনের সাথে আমরা আলাপে চলে যাই। মিস্টার রাশেদ, আপনাকে জিএটাই সায়েন্সের আলাপে স্বাগত। আমাদের পড়াশোনার যে বিষয়টা, আমরা অনেক কিছু ছোটবেলা থেকে মুখস্থ করে আসি এবং আমরা মুখস্থ করা জিনিসটা পরীক্ষার খাতায় হুবহু লিখে আসি। এটা আমাদের ছোটবেলা থেকে শুরু হয় বিভিন্ন কবিতা মুখস্থ করা, রচনা মুখস্থ করা, গল্প মুখস্থ করা, এর মধ্যে দিয়ে, এবং সেই রকম যেটা আমরা টেক্সট বইতে কোনো কিছু মুখস্থ করি সেই জিনিসটাই পরীক্ষার খাতায় আমরা লিখে আসি। তো এই বিষয়টা দিয়ে আমরা শুরু করি প্রথমত আমাদের শিক্ষার ধরন এবং আমাদের পরীক্ষার খাতায় লেখার যে ব্যাপারটা, আমাদের এই প্রসেসটা কেমন হয় এবং এই প্রসেসটা আমরা পরবর্তীকালে বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটিতেও যখন চালায় যাই। আচ্ছা, আমাদের দেশের যেই এডুকেশন সিস্টেম, আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়ালেখা করে অভ্যস্ত হয়ে আসছি, তো এইখানে আমাদের বেশ কিছু ব্যাপারে আমাদের এমফাসাইজ করা হইতো যে মুখস্থ বিদ্যার উপর। দ্যাট মিনস আমরা কোনো কিছু শিখবো, দ্যাট মিনস আসলে আমরা সেটা না দেখে, দ্যাট মিনস মেমোরাইজিং যেটাকে আমরা বলি। তো আমরা সাধারণত কোনো কিছু মুখস্থ করে পরীক্ষার খাতায় ওটা সাকসেসফুলি উগরে দেওয়ার নামটাই ছিল আমাদের কাছে মেধা। সো এইভাবে আমরা হয়তো ছোটবেলা থেকেই হয়তো একটা সমাজ বা ধর্ম বা বাংলা বইয়ের কোন একটা নির্দিষ্ট একটা অংশ আমরা মুখস্থ করে আসতাম এবং এক্সাম হলে গিয়ে আমরা ওই জিনিসটাই হুবহু লিখে দিয়ে আসতাম, যেই টেন্ডেন্সি গুলা কিনা আমাদের গাইড বই বা এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে কিছুটা ছিল। সো এই টেন্ডেন্সিটা মেবি আমাদের দেশের এডুকেশন সিস্টেমের জন্য কিছুটা হয়তো ফলপ্রসূ হবে, বাট এই প্র্যাকটিসটা যদি আমরা আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও, দ্যাট মিনস আমাদের ইউনিভার্সিটি লেভেলে এসেও যদি এই ধরনের প্র্যাকটিসটা কন্টিনিউ করা হয়, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো সুফল বয়ে আনে না। তার একটা মূল কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে আসলে ব্যাপারটা শেখানো হয়েছে যে আমরা একটা অ্যাজ ইট ইজ যেভাবে আমরা পড়ছি ঠিক সেভাবেই সেই জিনিসটা আমরা খাতায় হুবহু ভাবে লিখে দিয়ে আসি। এখন ইউনিভার্সিটিতে এসে যখন আমরা হায়ার এডুকেশনে আসছি, তখনও যদি আমরা সেম প্র্যাকটিসটা চালায় যাই, তাহলে যেই বড় একটা প্রবলেমের সম্মুখীন আমরা হই, সেই জিনিসটা নিয়ে আসলে আমরা হয়তো কিছুটা সামনে আরো ফার্দার কথা বলবো। সেই জিনিসটা কিন্তু আসলে একেবারেই মানে বেমানান। বিকজ আমাদের ছোটবেলা থেকে যেই মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হয়, সেটা কিন্তু আসলে আমাদের লার্নিং বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেই লার্নিং জিনিসটার জন্য খুব একটা সহায়ক হয় না। সো যখন আমরা হায়ার এডুকেশনে যাব, তখন আমাদের ফোকাসটা থাকে মেইনলি লার্নিং এর উপর, এবং ইউনিভার্সিটি লেভেলে আমাদের নলেজ ক্রিয়েশনের উপরে মূল ফোকাসটা থাকা উচিত বলে আমার বিশ্বাস। এখন যখন আমরা ছোটবেলা থেকে এই ধরনের মুখস্থ বিদ্যার উপর যখন আমরা জোর দিচ্ছি, তখন কিন্তু সহসাই আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে আসতেছি, তখন সেই ব্যাপারটা থেকে বের হয়ে আসা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো যার ফলে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলেও আমাদের সেই মুখস্থ বিদ্যার কিছুটা প্রভাব হয়তো পড়ে। যেমন আমরা আমাদের প্রফেশনাল লাইফে, দ্যাট মিনস ইউনিভার্সিটিতেও আমরা দেখি যে স্টুডেন্টদের মধ্যে অনেক ক্ষেত্রেই কোড মুখস্থ করার প্রবণতা আছে। দ্যাট মিনস আমি যদি কাউকে বলি যে এমন একটা প্রোগ্রাম লেখো যে ফ্যাক্টরিয়াল 5 বের করে দিবে, তো ইন দ্যাট কেস তারা দেখা যাচ্ছে যে ওই ফ্যাক্টরিয়াল বের করার যে কোডটা সেটা তারা মুখস্থ করে আসতেছে। এখন আমি যদি বলি যে ফ্যাক্টরিয়ালের বদলে অন্য কিছু একটা করো, তখন কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা আসলে হচ্ছে না। সো মেইনলি আমার মতে আসলে এই ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যার উপর যে জোর দেওয়াটা হচ্ছে, তার কারণে আসলে ইউনিভার্সিটি লেভেলে এসে এই আমরা বিভিন্ন ধরনের যে টুয়ার্ডস এক্সেলেন্স সেটা আমাদের পথে আসলে অন্তরায় হয়ে দাঁড়ায় কিছুটা। আচ্ছা, ইউনিভার্সিটি লেভেলে অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের লার্নিং এর একটা বড় বিষয় থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা আসলে কি, মানে এটা বলতে আমরা আসলে কি বুঝি? মেইনলি ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আসলে আমরা যেটা বুঝি যে কোনো কিছুকে ফর গ্র্যান্টেড ধরে না নেওয়া, কোয়েশ্চেনিং এভরিথিং। ইন অ্যাকচুয়ালি আমরা কি বুঝি না, আমি কি বুঝি আসলে সেটা বলতেছি। সো
যখনই আমাকে কোনো কিছু একটা আমার সামনে প্রেজেন্ট করা হইলো, আই নিড টু কোয়েশ্চেন দ্যাট এটা কেন হইলো, বা এটা এইভাবে না হয়ে এভাবে হইলে কি হইতো, কেন আমি এই জিনিসটা এইভাবে করতেছি, কেন আমি অন্যভাবে করতেছি না। সো এই যে একটা চিন্তাধারা বা এই যে একটা ওয়ে অফ থিঙ্কিং, এই জিনিসটাকে আমরা আসলে কিছুটা ক্রিটিক্যাল থিঙ্কিং বলি। ফর্মাল ডেফিনেশন হয়তো অনেক কিছুই, বাট আমার কাছে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যখন আমাকে কোনো কিছু একটা দেয়া হচ্ছে, সেটাকে ফর গ্র্যান্টেড ধরে না নিয়ে সেটার আন্ডারলাইং রিজনটা কি, কেন এটা হচ্ছে, হাউ ক্যান আই মেক ইট বেটার, এটাকে আরেকটু বেটার ওয়েতে কিভাবে করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আর কি যেই ফোকাসটা থাকে, সেটা আমার কাছে মনে হয় যে সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা ডাইমেনশন হতে পারে। ধন্যবাদ। আমরা ইউনিভার্সিটি অথবা কলেজ লেভেলে অথবা স্কুলেরও আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকে, আমাদের বিভিন্ন রিপোর্ট লেখা লাগে। আবার আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করি, তখন আমাদের থিসিস লেখার দরকার হয়, প্রজেক্টের ফাইনাল লিখতে হয়। এই লেখাগুলো রিপোর্ট বা কমিউনিকেশন, জার্নাল, প্রজেক্ট, থিসিস, এইগুলো লেখার কি কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে? মানে এই লেখাগুলো আমরা কিভাবে লিখবো, অথবা আমাদের কোনো নিয়ম কি মেনে মেনে রাখতে হয়, সাধারণ সাধারণ কোনো নিয়ম? সাধারণ নিয়ম বলতে কি, লেখাগুলার একটা স্ট্রাকচার থাকে, দ্যাট মিনস একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমাকে আমি থিসিস বা প্রজেক্টের যে রিপোর্ট বলি বা যাই বলি, সেটা লেখার একটা ইন জেনারেল প্রেসক্রাইবড স্ট্রাকচার আছে। সারা ওয়ার্ল্ডে আসলে এই সেম প্র্যাকটিসটা আসলে চলে আসে। দ্যাট মিনস আমাকে ফার্স্টেই আসলে বলতে হয় যে আমি এটা নিয়ে আসলে কি কাজ করতেছি, এইটা করে আসলে আমাদের কি লাভ হবে, বা আমি কোন প্রবলেমটা সলভ করতেছি, বা কিভাবে, অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে কিভাবে আমি নলেজটা ক্রিয়েট করতেছি, ফাইনালি কিভাবে আমি এই নলেজটা ক্রিয়েট করার যে প্রসেসটা, মেথোডোলজিটা বর্ণনা করতে হয়, এবং ফাইনালি গিয়ে আমি যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা জেনে আমাদের কি লাভ হবে, সেই ব্যাপারগুলো আসলে গুছায়া লিখতে হয় আর কি রিপোর্টের মধ্যে। সো প্রজেক্ট বা থিসিস রিপোর্টের ক্ষেত্রে সো আমি মনে করি একটা সায়েন্টিফিক আর্টিকেল বা আমরা পাবলিকেশন বলতে আসলে যেগুলোকে বুঝি, আর আমাদের যেই ইউনিভার্সিটি লেভেলে আমাদের যেই প্রজেক্ট রিপোর্ট বা থিসিস রিপোর্ট যেটা আমাদেরকে দিতে হয়, দুইটার মধ্যে আসলে স্ট্রাকচারালি কোনো তফাৎ নাই। সায়েন্টিফিক আর্টিকেল গুলো একটু শর্টার হয়, মেবি 4 to 6 অর পেজেস, আর প্রজেক্ট রিপোর্ট বা থিসিস পেপার যেগুলো হয় সেগুলো একটু সাইজে হয়তো বড় হয়। যেগুলি সায়েন্টিফিক পেপারে সেকশন আকারে থাকে, সেগুলা কিনা ওই প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রে তখন সেটা এক একটা চ্যাপ্টার হয়ে দাঁড়ায় আর কি। এই আমার আর কি যেটা ধারণা। আর এমনিতে লেখার ক্ষেত্রে একটা জিনিস খুব বড় ভাবে, মানে খুব ইভাবে মেনটেন করতে হয়, দ্যাট ইজ এখানে আমাদের সায়েন্স আগায় হচ্ছে আসলে রিসার্চের মাধ্যমে। তো সায়েন্স যখন রিসার্চের মাধ্যমে আগাচ্ছে, তার মানে হচ্ছে নলেজ ক্রিয়েট হচ্ছে। সো নলেজ বলতে আসলে আমরা যেটাকে বুঝি, এ ফ্যাক্ট দ্যাট ইজ আননোন টু এভরিওয়ান, যেটা কিনা আসলে কেউ জানতো না, কিংবা এ বেটার ওয়ে অফ ডুইং থিংস, যে আমি একটা কাজ এইভাবে করতাম, এখন এটাকে হয়তো অন্যভাবে করলে সেটার হয়তো আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে করা যাবে, কিংবা এটা হয়তো আরেকটু বেটার রেজাল্ট দিবে, এটসেট্রা এটসেট্রা। সো এখানে অরিজিনালিটিটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো সায়েন্টিফিক আর্টিকেলের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, আমার যেহেতু নলেজ ক্রিয়েশন ইজ মাই মেইন গোল, in that case the originality is the essence of the work. সো ইন দ্যাট কেস আমাকে প্রেসক্রাইবড স্ট্রাকচার ফলো করার পাশাপাশি আমাকে যেই কাজটা আসলে করতে বলা হয়েছে, সেই কাজটা যে আসলে নোভেল বা মানে একেবারেই নতুন, যে এটা যে নলেজ ক্রিয়েট করতেছে, সেই ব্যাপারটা আসলে আমাদের ইনশিওর করে রাখতে হয়। সো দুইটা জিনিস, নাম্বার ওয়ান, স্ট্রাকচার্ড ওয়েতে আমাদেরকে সেই রাইটিংটা প্রেজেন্ট করতে হয়, একটা প্রেসক্রাইব স্ট্রাকচার আছে সেটা, আর অন্য যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমাকে নলেজ ক্রিয়েশনের যেই পার্টটা, এই দুইটা ব্যাপার আর কি। আচ্ছা, আপনি একটা শব্দ ইউজ করলেন, অরিজিনালিটি। এটা বলতে আসলে কি বোঝায় বা আপনি কি বোঝেন? অরিজিনালিটি বলতে এটার আনসারটা দেওয়ার আগে আমার একটা কথা মনে পড়লো। আমি এটা আমাদের ক্যাডেট কলেজে একজন স্যার ছিলেন, শফিকুল আজম স্যার। উনি একদিন আমাদের ক্লাসে এসে একটা কথা বলতেছিলেন যে কোনো একটা ছাত্র যদি পরীক্ষার হলে একটা নকল নিয়ে যায়, সে যদি সেই নকলটা দেখে 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 লেখে, বা একটা বই নিয়ে যায়, সেটা যদি দেখে দেখে লেখে, তখন এটাকে কিন্তু আমরা অপরাধ হিসেবে ধরি, এবং তখন তাকে আমরা আসলে পানিশ করি বা পেনালাইজ করি, যে কোনো ভাবেই হোক। কারণ এবং এটাকে আমরা আনএথিক্যাল এবং এটা একটা অন্যায় কাজ বলে মনে করি, যে দেখে দেখে লেখছেই করছে। কিন্তু যখন সেই ছাত্রটাই তার মস্তিষ্কের ভেতরে সেই একই লেখাটা কপি করে নিয়ে পরীক্ষার খাতায় উগরে দিচ্ছে, তাহলে সেটা কেন আমরা
ওই আগের মতো ট্রিট করব না, কেন আমরা সেটাকেও আগের মতো পেনালাইজ করব না। সো এইখান থেকে এই কথার সূত্র ধরে যদি আমরা সামনে আগাই, তাহলে আমার কাছে মনে হয় অরিজিনালিটি যে ব্যাপারটা, সেটা হচ্ছে সায়েন্সের আগানোর ক্ষেত্রে, দ্যাট মিনস সায়েন্স যেভাবে এগোয়, সায়েন্স যেভাবে সামনের দিকে অ্যাডভান্সড হয়, সেটার জন্য মূল ব্যাপারটা হচ্ছে অরিজিনালিটি, দ্যাট ইজ যেই কাজটা কিনা অন্য কেউ এর আগে কখনো করে নাই, কিংবা আপনি যে আর্টিকেলটা লিখতেছেন সেই আর্টিকেলটা মানে অন্য কোনো জায়গা থেকে আপনার কপি করে নিয়ে আসা হয়নি। দ্যাট মিনস যেই ওয়ার্কটা আপনি করতেছেন, দ্যাট ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি ইয়োর ওন ওয়ার্ক, অ্যান্ড দ্য রাইটিং উই আর প্রেজেন্টিং, আমরা যেই লেখাটা আসলে প্রেজেন্ট করতেছি সেই লেখাটাও আসলে আমার নিজেরই লেখা বা আমাদের গ্রুপ থেকে নিজেদেরই লেখা। সো দিস ইজ অ্যাকচুয়ালি অরিজিনালিটি ইন মাই ওপিনিয়ন। এখন মেবি আরেকটা হইতে পারে যে একই কাজ এর আগে অন্য কেউ করছে, আমিও এই একই কাজটাই করছি, সো তার কাজটাকে যদি আমি রিপ্রোডিউস করি, ইন দ্যাট কেস সেটাকে মেবি অরিজিনাল বলা যেতেও পারে বা নাও যেতে পারে, কারণ হচ্ছে হয়তো আমি কাজটা ডিফারেন্ট ওয়েতে করছি। সো এইখানে আমাদের নভেল কম্পোনেন্ট হচ্ছে যে দ্য ওয়ে অফ ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ ডিফারেন্ট, এটা কিন্তু নভেল ছিল। সো ইন দ্যাট কেস হয়তো আমাদের দুইটা জিনিসই হয়তো একই জিনিস করতেছে। ফর এক্সাম্পল আমি আমাদের কম্পিউটার সায়েন্সের দিক থেকেই যদি বলি, আমাকে যদি একটা প্রোগ্রাম করতে বলা হয় যে একটা ছবি দেয়া হবে, এটা ছবিটা পুরুষ নাকি মহিলা, মেল অর ফিমেল, সে ক্লাসিফাই করে দিবে। আচ্ছা, কেউ একজন এই জিনিসটা করলো, তারটার হয়তো 90% অ্যাকুরেট, দ্যাট মিনস প্রতি 10 বারের মধ্যে 9 বারই সে কারেক্ট রেজাল্টটা দিচ্ছে। আমিও একই কাজই করলাম, আমারটা হয়তো একই টাইপ রেজাল্ট দিচ্ছে, কিন্তু দুইটা কাজ আপাত দৃষ্টিতে একই রকম বা একই মনে হইলেও দুইটার মধ্যে যদি আমার আন্ডারলাইং যেই মেথডে আমি কাজটা অ্যাকমপ্লিশ করছি সেই কাজটা যদি দুইটা ডিফারেন্ট হয়, দেন বোথ অফ দ্য ওয়ার্ক শুড বি কনসিডার্ড অ্যাজ অরিজিনাল ইন মাই হাম্বল ওপিনিয়ন। দ্যাট মিনস লেখার ক্ষেত্রে অন্য কারো লেখা আমরা কপি পেস্ট করে দিব না, এবং অন্য কারো যদি কাজটা আমরা যদি আবার একটু ডিফারেন্ট ওয়েতে করি, তাহলেও কিন্তু সেখানে অরিজিনালিটিটা থাকতেছে। দ্যাট মিনস আরেকজনের কাজ আমি হুবহু ওই একইভাবে করে নিজের নামে চালাই দিলেও তাহলে কিন্তু আমাদের অরিজিনালিটিটা থাকতেছে না। যে অন্যের কাজকে নিজের বলে উপস্থাপন করা, টু প্রেজেন্টিং সামওয়ান এলসেস ওয়ার্ক অ্যাজ মাই ওন ইজ কল্ড প্লেজারিজম। সো তার মানে দুইটা ডাইমেনশন, কাজ করার ওয়েটা বা আউটকামটা নভেল হতে হবে, এবং যেই লেখাটা আমি যেই ওয়েতে আমাদের রিটেন ফর্ম অফ কমিউনিকেশন, আমার যেই রিসার্চের আউটকাম বা আমাদের প্রজেক্টের আউটকামটা চেঞ্জ করতেছি, যে লিখতেছি, সেটাও এখানে আসলে নভেলটি থাকতে হবে। দ্যাট মিনস আমরা অন্য কারো জিনিস কপি পেস্ট করে দিতে পারবো না। সো ইন মাই হাম্বল ওপিনিয়ন এটাই আসলে অরিজিনালিটি, আমার যেটা মনে হয় আর কি। এবার আসি সায়েন্সে তো বা জ্ঞানের ক্ষেত্রে তো আসলে আমরা শেয়ার করি, মানে এটা তো ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার না। জ্ঞানটা জি। আমরা হিউম্যান সিভিলাইজেশনে আমরা হচ্ছে শেয়ার করে করে আগাই। তো এক্ষেত্রে একটা আইডিয়া, বর্তমান দুনিয়ায় একটা আইডিয়া বা একটা নলেজ তো খুব অরিজিনাল থাকার কথা না, কারণ এটা তো কালেকটিভলি আমরা নলেজ গ্যাদার করি। সেক্ষেত্রে অরিজিনালিটিকে আজকালকার দিনে একটা আইডিয়াকে কতটুক অরিজিনাল ঠিক বলা যায়? যেমন মনে করেন একটা হাইপোথেসিস জেনারেট করার জন্য কিছু আইডিয়ার যখন আমাদের দরকার হয়, তার পেছনে তো কিছু নলেজের আসলে আছে, যে আগে হ্যাঁ, কিছু নলেজ আছে, সেইটার জি, প্রোগ্রেশন হিসেবেই তো আমরা নতুন আইডিয়া পাই। জি। আমরা যখন একটা আইডিয়া বা একটা হাইপোথেসিস আসলে তৈরি করি, সেটার পেছনে মানে মানে আমরা কিভাবে এই পার্থক্যটা বা এই লাইনটা টানবো যে এটা হচ্ছে অরিজিনাল আইডিয়া অথবা এটা আসলে প্রোগ্রেশন অফ নলেজ, মানে আগে যে ধরনের নলেজ আমরা ছিল সেইটার বেসিসে আমরা একটা নতুন কিছু চিন্তা করছি। তো এই যে লাইনটা, এই গ্যাপটা, অরিজিনালিটি এবং কালেকশন অফ আইডিয়া বা প্রোগ্রেশন অফ নলেজ, এর মধ্যে আমরা এই সূক্ষ্ম লাইনটা কিভাবে টানবো? ইন তাহলে টার্মস একটু অফ অরিজিনালিটি বা এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত সায়েন্সের প্রোগ্রেশনের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা গবেষণা বা রিসার্চ যখন আমরা শুরু করি, আমরা আসলেই সর্বপ্রথমে খুঁজে বের করার চেষ্টা করি ওয়্যার ইজ দ্য গ্যাপ ইন নলেজ। দ্যাট মিনস আমরা কোন জিনিসটা এখনো জানি না, বা অ্যাজ এ হিউম্যানিটি অ্যাট লার্জ যদি আমরা বলি কোন জিনিসটা আমরা এখনো জানি না, সেইখানে থেকে আমরা আসলে প্রথমে একটা গ্যাপ ইন নলেজ খুঁজে বের করার চেষ্টা করি। এখন সায়েন্স যেভাবে প্রোগ্রেস করে, সেটার আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে যখন কেউ কোনো একটা নতুন কাজ করলো বা নতুন কোনো কিছু একটা করলো, লেটস সে করা তার শেষ, কিভাবে করছে সেটা আমরা একটু পরে আসবো, বাট
ধরেন কোনো কিছু একটা সে কাজ করলো, করে সে একটা মোটামুটি ভালো টাইপ রেজাল্ট পাইলো, তার কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং নিউ অ্যান্ড ইট ক্রিয়েটস সাম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সিগনিফিক্যান্ট নলেজ। ইন দ্যাট কেস তখন আমরা যেটা করি সাধারণত, বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল বা কনফারেন্স হয়, সেসব জায়গাতে আমাদের এই লেখাটাকে আমরা রিটেন ফর্ম, আমরা আমাদের রিসার্চের আউটকামটাকে আমরা পাবলিশ করি। তো এই রিসার্চ আউটকাম গুলাকে আমরা সায়েন্টিফিক আর্টিকেল বলি, বা এই আর্টিকেল গুলা সাধারণত বিভিন্ন রিপোজিটরিতে অ্যাভেলেবল থাকে। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা IEEE নামে একটা বড় অর্গানাইজেশন আছে, তো ওই IEEE যে ডেটাবেস, ওটার মধ্যে বেশ কিছু সেকশন বা ক্যাটাগরি আছে যেখান থেকে বিভিন্ন ফিল্ডের এই সায়েন্টিফিক আর্টিকেল গুলা, যে এখন লেটেস্ট কি নিয়ে কাজ হচ্ছে, এখন এই কাজটা নতুন কিভাবে আর করা যেতে পারে, দ্যাট মিনস নির্দিষ্ট স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের জন্য আলাদা আলাদা যেইগুলা আছে, যেই সেকশন গুলো আছে, সেখান থেকে নিয়মিত তাদের কিন্তু পাবলিশড আর্টিকেল গুলা তারা ছাপাচ্ছে, তারা ম্যাগাজিন বা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন যেই কনফারেন্স গুলো হয়, সায়েন্টিফিক কনফারেন্স, সেসব কনফারেন্সে গিয়েও কিন্তু বিজ্ঞানীরা বা রিসার্চাররা তারা নিজেদের রিসার্চ সম্পর্কে কথাবার্তা বলেন। এভাবে কিন্তু আসলে নলেজটা মানুষের মধ্যে সারা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। সো যার ফলে আমি যখন গত 2019 সালে যখন আমি সিঙ্গাপুরে একটা পেপার প্রেজেন্ট করতে গেছিলাম, ওইখানে আমার একজন এস্তোনিয়ান এক রিসার্চারের সাথে পরিচয় হয়। উনি আমাকে সম্পূর্ণ নতুন একটা আইডিয়া দিলেন যে ডিজিটাল গভর্নেন্স, এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। সো আমি উনার কাছ থেকে শুনে আসার পর তার মোটামুটি বছরখানেক, দ্যাট মিনস এটা পাবলিশ হইলো সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। সো কিছুদিন পর আমি যখন এই ফিল্ডে আগাই, আমি দেখলাম যে বাংলাদেশি ডিজিটাল গভর্নেন্স নিয়ে তেমন কোনো কাজই হয় নাই। সো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে প্রাইমারিলি আমি বুঝতে পারতেছি যে দেয়ার ইজ এ গ্যাপ ইন নলেজ, যে এটা কিভাবে বের করা যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নাম্বার ওয়ান সোর্স তার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স। এখান থেকে আমি বের করতে পারতেছি যে কোন জায়গাটায় আমার গ্যাপ ইন নলেজ আছে, তার মানে সেই জায়গাটা একটা স্কোপ আছে আমার অরিজিনাল ওয়ার্ক সাবমিট করার। অ্যানাদার ওয়ে, আমি তো হয়তো আমার পক্ষে সবগুলা কনফারেন্সে একসাথে যাওয়াও পসিবল না, কিংবা এই সবকিছু হয়তো আমার পক্ষে ইন জেনারেল আমি জন্ম থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হয়তো জানবো না। ইন দ্যাট কেস আমরা সাধারণত বিভিন্ন স্কলারলি ওয়েবসাইট যেগুলো আছে, যেসব জার্নাল বা এই IEEE বা এইসব জায়গাতে, কিংবা গুগল স্কলার ইজ এ ভেরি গুড সাইট ফর সার্চিং সায়েন্টিফিক আর্টিকেলস, সেখানে নির্দিষ্ট টপিক বা কিওয়ার্ড ধরে ধরে আমরা কিন্তু ওই রিলেটেড ফিল্ডের লেটেস্ট কাজগুলা, কি নিয়ে কাজ হচ্ছে বা কি নিয়ে রিসার্চটা হচ্ছে, সেই ব্যাপারগুলা কিন্তু আমরা জানতে পারতেছি, এবং ওই ফিল্ডে নতুন আর কি কাজ করার স্কোপটা আছে সেটাও আমরা জানা যায়। তো এটা আরেকটা ওয়ে, যেখান থেকে দ্যাট মিনস সায়েন্টিফিক আর্টিকেল গুলো আমরা পড়ে সেইখান থেকে আসলে আমরা বের করার চেষ্টা করবো যে কোন কাজটা এখনো হয় নাই। তো এটার একটা ছোট্ট শর্টকাট আছে, রাদার দ্যান স্টাডিং 250 আর 300 আর্টিকেলস, আমরা খুব সহজে আরেকটা কাজ করতে পারি। এটা আমার কাছে চোরা বুদ্ধি মনে হয়, খুব ইজি। সেটা হচ্ছে ওই রিলেটেড ফিল্ডের একটা বা দুইটা সার্ভে পেপার, বা এগুলাকে রিভিউ পেপার বলে। দ্যাট মিনস তারা আপনার সময় বাঁচানোর জন্য, লেটস সে কথার কথা, আপনি ফর এক্সাম্পল ব্লকচেইন নিয়ে কাজ করতে চান, ব্লকচেইন টেকনোলজি নিয়ে আপনি কাজ করতে চান। এখন ব্লকচেইন টেকনোলজি নিয়ে হয়তো অনেক কাজই হয়েছে, এখন কি হয়েছে আর কি হয় নাই সেটা জানার জন্য আপনাকে নিশ্চয়ই এই ফিল্ডের সবগুলা পেপার পড়ে আসতে হবে। 200, 300, 400, 500, 600 পেপার হয়তো বের হয়ে গেছে। সো ইটস হিউম্যানলি কোয়াইট ইম্পসিবল টু গো থ্রু অল দিস পেপার্স। সো এখানে চোরা বুদ্ধিটা হলো, আমি যেটা পার্সোনালি ফলো করি, এই রিলেটেড ফিল্ডের কয়েকটা সামারি পেপার, দ্যাট মিনস রিভিউ পেপার বা আমরা সার্ভে পেপার বলি, যারা কিনা অলরেডি এই 250টা কাজ পড়ে ক্যাটাগরিক্যালি তারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে লিখে রাখছে। এই ধরনের পেপার গুলাকে আমরা বলি সিস্টেমেটিক রিভিউ। এই ধরনের সিস্টেমেটিক রিভিউ গুলাতে টিল নাও যত কাজ হয়েছে এগুলা সাধারণত সামারাইজ করা থাকে। ফর এক্সাম্পল, আমি যদি ব্লক চেইনের উপর এখন খুঁজতে চাই, তাহলে আমি ব্লক চেইনের লেটেস্ট যে রিভিউ পেপারটা আমি পাবো, সেটার মধ্যেই তাহলে আমার এই ফিল্ডের টিল নাও কি কি কাজগুলা হয়েছে বা কতটুকু প্রোগ্রেশন হয়েছে এই ফিল্ডের, সেইটা কিন্তু এখানে সামারাইজ করে থাকে। এবং যেটা সবচেয়ে চমৎকার বিষয় এই সার্ভে পেপার সেগুলার পেপারের সর্বশেষে একটা জিনিস লেখা থাকে যে ফিউচার রিসার্চ ডিরেকশনস। দ্যাট মিনস এই ফিল্ডের কোন কোন কাজগুলা এখনো আনসলভড অবস্থায় আছে, দ্যাট মিনস এই ফিল্ডের কোন কোন কাজগুলো আমরা নতুন করে আবার করতে পারবো, বা নতুন ভাবে করা সম্ভব, সেই ব্যাপারগুলো এখানে সামারাইজ করা থাকে। সো সুতরাং একটা সায়েন্টিফিক আর্টিকেল যখন আমি কোনো একটা নতুন রিসার্চ স্টার্ট করব, তখন আমাকে আসলে যেটা করতে হয় সর্বপ্রথমেই, এই ফিল্ডের পেপারগুলো পড়তে হয়। মেবি আমি ওই ফিল্ডের স্পেসিফিক কয়েকটা পেপার পড়লাম, অথবা রিভিউ পেপার পড়লাম, অথবা এনিহাউ আমি আগে গ্যাপ ইন নলেজটা খুঁজে বের করি। সো গ্যাপ ইন নলেজটা যখন খুঁজে বের করি, ইন দ্যাট কেস এই গ্যাপটা কিভাবে আমি
ফিল আপ করব, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই ওন ওয়ার্ক। ইন দ্যাট কেস কিন্তু তখন সেখান থেকেই অরিজিনাল ব্যাপারটা চলে আসে। আর সায়েন্টিফিক আর্টিকেল লেখার ক্ষেত্রে যেই প্রেসক্রাইবড স্ট্রাকচারটা ফলো করা হয়, আমরা এটাকে সাধারণত সংক্ষেপে আমরা বলি ইমরাড, IMRAD। ইটস অ্যান অ্যাক্রোনিম, I ফর ইন্ট্রোডাকশন, M ফর মেথোডোলজি, R ফর রেজাল্টস, A ফর অ্যানালাইসিস এন্ড D ফর ডিসকাশন। সো এই স্ট্রাকচার্ড ওয়েতে আমরা যখন যাই, ইনিশিয়ালি আমাদের যে দ্যাট মিনস ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন সেকশনের মধ্যে সাধারণত আমাদেরকে আসলে এই জিনিসটা জাস্টিফাই করতে হয় যে ওয়াই মাই ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, কেন এই প্রবলেমটা সলভ করা দরকার, কিংবা নতুন যেই নলেজটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি, ওয়াই দিস নলেজ ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর দ্য হিউম্যানিটি অ্যাট লার্জ। সো এই ব্যাপার এবং এই ফিল্ডের কি কি কাজ এখন পর্যন্ত হয়েছে সেটাকে খুব সংক্ষেপে আসলে সামারাইজ করতে হয়, যেটার আরেক নাম হিসেবে আমরা বলি হচ্ছে লিটারেচার রিভিউ, কিংবা কেউ কেউ এটাকে ব্যাকগ্রাউন্ড স্টাডিও বলেন। সো ব্যাকগ্রাউন্ড স্টাডির মাধ্যমে আমি আসলে কিছু রিসার্চ কোশ্চেন জেনারেট করি, যেই কোশ্চেন গুলার আনসার পাওয়ার জন্য আমাকে আসলে রিসার্চ করতে হয়, এবং এই আনসার গুলা থেকে আসলে আমাদের নলেজটা ক্রিয়েট হয়। সো অ্যাজ লং অ্যাজ আমাদের প্রিভিয়াস কাজগুলা থেকে ডিরাইভড হয়ে, জাস্টিফাইড হয়ে তারপরে আসতে এই রেজাল্ট এবং আমাদের কনক্লুশনে পৌঁছাচ্ছি, তার মানে হচ্ছে সেখান থেকে তখন আমাদের অরিজিনাল ওয়ার্ক গুলা সেখান থেকে বের হয়ে আসে। এখন অরিজিনালিটির সেই আপনার স্যারের জায়গাতে চলে যায় নকল, কপি। বিশেষ করে আমাদের কম্পিউটার টেকনোলজি আবিষ্কারের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কপি, কাট, কপি, পেস্ট। তো জি। এই ব্যাপারগুলা আমাদের সায়েন্টিফিক ওয়ার্ল্ডে অথবা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনে, বিশেষ করে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কতটুক অ্যাকসেপ্টেবল এবং কোথায় সেটা অ্যাকসেপ্টেবল না, এই লাইনটা সম্পর্কে একটু বলবেন কি? আমাদের যেই কাজগুলো আমরা সাধারণত সাবমিট করি, তো এটার একটা রিকোয়ারমেন্ট থাকে যে ইট শুড বি অরিজিনাল, ইট শুড বি সাম অরিজিনাল ওয়ার্ক। সো অন্যের কোনো কাজকে আমি যদি নিজের অরিজিনাল ওয়ার্ক হিসেবে আমি প্রেজেন্ট করি, ডেফিনেটলি এটা এথিক্যাল বা নৈতিক কিছু হয় না। তো এটা এক প্রকার চৌর্যবৃত্তি বলা যায়। তো যখন আমি বললাম যে এই জিনিসটা তো আমি আবিষ্কার করছি, ফর এক্সাম্পল আমি যদি আজকে বলে বসি যে আমি তো রেডিও আবিষ্কার করছি, কিন্তু রেডিও তো অনেক আগেই আরেকজন আবিষ্কার করে ফেলছে। তো এখন যদি আমি নিজে এটাকে দাবি করি, তার মানে কিন্তু আরেকজনের কাজ আমি নিজের বলে দাবি করলাম। ঠিক সেম অ্যানালজিতে যখন আমাকে কোনো কোর্স টিচার বলি, বা লেটস সে আমার কোনো সায়েন্টিফিক আর্টিকেলের লেখার ক্ষেত্রে বলি, আমি যদি অন্য কোনো সোর্স থেকে বা অন্য কারো লেখা যদি উইদাউট অ্যাকনোলেজিং দ্য সোর্স, উইদাউট অ্যাকনোলেজিং দ্য অ্যাকচুয়াল পার্সন, যদি আমি সেই জিনিসটাকে নিয়ে সেটাকে প্রেজেন্ট করি, এটা কিন্তু এটাই ইমপ্লাই করে যে কাজটা আসলে আমার, বিকজ ইট ইজ আন্ডারস্টুড এন্ড ইট ইজ একসেপ্টেড, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট যে আমি অরিজিনাল ওয়ার্ক এখানে প্রেজেন্ট করব। তো যদি আমি সেটাকে প্রপারলি আমার অরিজিনাল অথর বা অরিজিনাল সোর্সকে অ্যাকনোলেজ না করি, ইন দ্যাট কেস সেটাকে আসলে চৌর্যবৃত্তির পর্যায়ে আসলে চলে যাবে। এখন কথা হচ্ছে কতটুকু কপি বা কতটুকু সিমিলারিটি থাকলে আমি সেটাকে বলবো যে চৌর্যবৃত্তি বাই, আর কতটুকু মিলে যাবে। ফর এক্সাম্পল, এটা আমি যত ভালোভাবেই লিখি, কিছু কিছু লাইন, কিছু টেকনিক্যাল ওয়ার্ড বা কিছু কথা, এগুলা কিন্তু মিলে যায় সাধারণত অন্য কোনো কাজের সাথে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে সাধারণত কনফারেন্স আর্টিকেলের ক্ষেত্রে সাধারণত আমরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা যেটাকে আসলে ফলো করি, সো 25% রেফারেন্স সহ 25% সিমিলারিটি যদি থাকে, দ্যাট মিনস 75% যদি অরিজিনাল হয়, দ্যাট মিনস 4/3 ভাগ অরিজিনাল হইতে হয়। যদি এটা হয়, ইন দ্যাট কেস সাধারণত সায়েন্টিফিক কনফারেন্সের ক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জের ক্ষেত্রে ধরা হয়। তবে আরেকটু আপগ্রেডেড একটা জিনিস আছে, সেগুলোকে আমরা বলি জার্নাল। সেই জার্নাল গুলাতে আবার এই লিমিটটা আরো করা, সেটা হচ্ছে লেস দ্যান 10% আমাদের ফিল্ডে। সো লেস দ্যান 10% সিমিলারিটি আপনার থাকতে পারে, ইনক্লুডিং রেফারেন্সেস। ধরেন আপনি একটা পেপারকে রেফার করলেন, মানে সাইট করলেন, সো এই পেপারটা মেবি এর আগে আরো 50 জন তাদের কাজে রেফারেন্স হিসেবে ইউজ করছে, দ্যাট মিনস সাইট করছে। সো তারাও কিন্তু তাদের বিবলিওগ্রাফি বা রেফারেন্সের লিস্টে ওই পেপারটার নাম উল্লেখ করবে। এখন যদি আপনার পেপারও আপনি দেন, তো ডেফিনেটলি ওই লোকের কাজ আর এই লোকের কাজের মধ্যে, দ্যাট মিনস আপনার কাজের মধ্যে, তাহলে কিন্তু এই রেফারেন্সের এই ব্যাপারটা মিলে যায়। সো ফর দ্যাট রিজন আপনার ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কাজ শুড বি অরিজিনালি শুড বি 100% অরিজিনাল, বাট ইন রিয়েলিটি রেফারেন্স, তারপরে কিছু কিওয়ার্ড মিলে যাবে এবং এটসেট্রা এই ধরনের কিছু মিলে যাবে। এই জন্য সাধারণত কনফারেন্সের ক্ষেত্রে 25% এবং জার্নালের ক্ষেত্রে সাধারণত 10% সিমিলারিটি অ্যালাউ করা হয়, অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে। ধন্যবাদ।
সায়েন্টিফিক পাবলিকেশনের ক্ষেত্রে এই এডিটোরিয়াল রিভিউ বা পিয়ার রিভিউ এটা আসলে কি? আমি যদি কোনো সায়েন্টিফিক আর্টিকেল জার্নালে বা কনফারেন্সে কোথাও পাবলিশ করতে চাই, আমি যাই দিয়ে দিব তাই যে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, এটা কিন্তু তা না। সো ধরেন আপনি একটা কিছু দিলেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা খুব ভালো কাজ হয়েছে বা এই জিনিসটা অরিজিনাল বা হোয়াট এভার, হয়তো দেখা গেল আপনার কিছুদিন আগেই এই কাজটা আরেকজন করে ফেলছে যেটা কিনা আসলে আপনি জানেনই না তখনও, ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা কাজগুলা যখন সাবমিট করি, এটা ফুললি সারা ওয়ার্ল্ডে ডিসেমিনেট হওয়ার আগে, দ্যাট মিনস আপনার রিসার্চ আউটকামটা ডিসেমিনেট হওয়ার আগে, ছড়ায় যাওয়ার আগে, আমরা সাধারণত বেশ কিছু একই ফিল্ডের লোকদের কাছে ওই পেপারটা পাঠাই বা ওই রাইটিংটা আমরা পাঠাই। পাঠানোর পরে তারা আসলে স্টাডি করে যে আপনি আসলে যেই কাজটা করছেন সেটা কি রকম কাজ হয়েছে, কাজটা করার আপনার ওয়ে ঠিক ছিল কিনা, কাজটা কি ওয়েল জাস্টিফাইড কিনা, বা এই কাজটার অ্যাকচুয়ালি আদৌ কোনো সিগনিফিক্যান্স বা তাৎপর্য আছে কিনা। তো এই জিনিসগুলা তারা নিজেরা আসলে রিভিউ করেন, এবং এই রিভিউ করে যদি তাদের কোনো ফার্দার রিকমেন্ডেশন বা কোয়েশ্চেন থাকে সেগুলি তারা আবার আমাদেরকে ব্যাক করেন। আমরা আবার সেগুলা রিপ্লাই করি যে না, আপনি যেই কোয়েশ্চেন করছেন তার আনসার হচ্ছে এটা, কিংবা আপনি যেই জিনিসটার ব্যাখ্যা চাইছেন সেটার আনসার হচ্ছে এইরকম এরকম। এই সবকিছু মিলিয়ে ব্যাক এন্ড ফোর্থ একটা বা দুইটা আইটারেশন হইতে পারে। তারপরে যদি রিভিউয়ার ব্লাইন্ড রিভিউ হয়, বাই দ্য ওয়ে, যখন রিভিউয়ার কোনো পেপার পায় সে কিন্তু জানে না সে কার রিভিউ করতেছে, সো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়। সো রিভিউয়ার যদি কনভিন্সড হন এবং তারপরে তখন সেটা আসলে জার্নাল হলে এডিটরের কাছে চলে যায়, আর কনফারেন্স হলে কনফারেন্সের চেয়ারের কাছে চলে যায়। ফাইনাল ডিসিশন তাদের হাতে। তারা রিভিউয়ারদের, একাধিক রিভিউয়ার থাকেন, 2 জন বা 3 জন রিভিউয়ার থাকেন মিনিমাম। তো এই 2 জন বা 3 জন রিভিউয়ারের ভার্ডিক্ট বা মতামতের বা রায়ের ভিত্তিতে আসলে ফাইনাল ডিসিশনটা কনফারেন্সের চেয়ার কিংবা জার্নালের এডিটর নেন যে এই কাজটা আদৌ পাবলিশেবল কিনা, দ্যাট মিনস এই যে নলেজটা ক্রিয়েট হয়েছে বলে রিসার্চার দাবি করতেছেন, এই ক্লেইমটা আদৌ ভ্যালিড কিনা। যদি এটা উনি মনে করেন যে না এটা আসলেই ভ্যালিড এবং অন্য 3 জন রিভিউয়ারের কথার বেসিসে যেহেতু উনি এই ডিসিশনটা নিচ্ছেন, তখন সেটাকে উনি পাবলিশ করার জন্য ফার্দার ইনস্ট্রাকশনে দেন। কনফারেন্সের যে প্রসিডিং সেখানে পাবলিশ হয়, আপনি গিয়ে সেটা প্রেজেন্ট করে আসেন বা আমরা গিয়ে সেখানে প্রেজেন্ট করে আসি, কিংবা সেটা জার্নালে তখন হয়ে যায়। তো এই পুরো প্রসেসটা কিন্তু অনেক লেন্দি। জার্নালের ক্ষেত্রে আমাদের ফিল্ডে সাধারণত অ্যাটলিস্ট তো 1 বছর লেগেই যায়। দ্যাট মিনস আমি যদি এখন একটা নতুন কাজ সাবমিট করি, সেটার ফার্স্ট রিভিউ আসতে আসতে হয়তো আমার 6 মাস, তারপর ওইটা আবার রিপ্লাই করার জন্য আমার আরো 1 মাস থাকে, জাস্টিফিকেশন দেওয়ার জন্যই থাকে। আবার রিভিউয়ার যখন দিচ্ছেন উনি কোন গ্রাউন্ডে কোয়েশ্চেন করতেছেন সেটারও আবার পাল্টা আপনি কোয়েশ্চেন করতে পারেন যে না, আপনি যেই ডাউটটা দিছেন সেটা কিন্তু হয় নাই। সো এইটার কারণে হয়তো আমার অনেক লম্বা একটা সময় লেগে যায়। ওয়ারেজ কনফারেন্সের কাজগুলো একটু লেস সিগনিফিক্যান্ট বলে এটা খুব অল্প সময়ের মধ্যে, মেবি 1 মান্থ অর 2 মান্থের মধ্যে সেই ব্যাপারগুলো হয়তো সেই পেপারগুলো হয়তো পাবলিশ হয়ে যায়। কিন্তু জার্নালের ক্ষেত্রে এই সময়টা একটু বেশি লাগে। ধন্যবাদ। আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্সের আলাপে আমরা এতক্ষণ কথা বলছিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি মিস্টার রাশেদুল আমিন তুহিনের সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং, অরিজিনালিটি, প্লেজারিজম সহ সায়েন্টিফিক পাবলিকেশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্স। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমাদের খুঁজে পেতে টাইপ করুন বাংলায় জিএটাই সায়েন্স অথবা ইংরেজিতে JIAETAISCIENCE অথবা গুগল করুন #G8I Science।